সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। অবৈধ কল সেন্টার খুলে যুবক এবং মাঝবয়সী পুরুষদের বিভিন্নভাবে প্রতারিত ও ব্ল্যাকমেল করে টাকা লুট করার অভিযোগ। ঘটনায় 5 জন তরুণী এবং 3 জন পুরুষকে গ্রেফতার করল পুলিশ। শহরে ক্রিসমাসের আবেশ, ক্যারলের আয়োজন। নজর কাড়ল দর্শনার্থীদের। জলপাইগুড়ির ব্যাপটিস্ট চার্চের উদ্যোগে ক্যারল অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি শহরে। পাশাপাশি শহরে উঠেছে মেরি ক্রিসমাসের ঢেউ। এবার আসছে বিস্তারিত সংবাদে। অবৈধ কল সেন্টার খুলে যুবক এবং মাঝবয়সী পুরুষদের বিভিন্নভাবে প্রতারিত এবং ব্ল্যাকমেল করে টাকা লুট হচ্ছিল বলে অভিযোগ। কয়েক মাস ধরে এই কল সেন্টার চলছিল জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের বেলাকোবার স্টেশন কলোনির এক বাড়িতে। বাড়ি ভাড়া নিয়ে চলছিল এই কারবার। মঙ্গলবার সেন্টার থেকে 5 জন তরুণী এবং 3 জন পুরুষকে গ্রেপ্তার করল পুলিশ। বুধবার ধৃতদের জেলা আদালতের সিজেএম কোর্টে তোলা হয়। সরকারি আইনজীবী মৃন্ময় বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে জানান। এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেন্টার থেকে বাজেয়াপ্ত করা হয়েছে 13টি স্মার্টফোন, 13টি সাধারণ ফোন, অসংখ্য মোবাইলের সিম, ল্যাপটপ, অনলাইনে টাকা লেনদেনের কিউআরসি কোড এবং ব্যাংক পাসবই ছাড়াও বিলাসবহুল গাড়ি। হ্যাঁ, এটা রাজগঞ্জ থানাতে একটা কেস পাঠিয়েছিল আজকে, যে 8 জন অ্যাকিউজকে ফরওয়ার্ড করা হয়েছিল। তাদের মধ্যে 3 জন অ্যাকিউজড, অর্থাৎ তন্ময় হালদার, সঞ্জয় দে এবং স্বপন দাস। এই 3 জনের জন্য পুলিশ কাস্টডি একটা প্রেয়ার ছিল 7 দিন, সেটা 3 দিন পুলিশ কাস্টডি অ্যালাউ হয়েছে, মানে 3 দিন পরে এদের প্রোডাকশন। আর বাকি যে 5 জন অ্যাকিউজ ছিল, যাদের পুলিশ কাস্টডি চায়নি, তাদের হচ্ছে 14 দিনের জেল কাস্টডি হয়েছে, অর্থাৎ তাদের নেক্সট প্রোডাকশন হচ্ছে 3/1/2024। কতজন মেল, কতজন ফিমেল? 5 জন ফিমেল, 3 জন মেল। কি অভিযোগ ছিল? এদের এগেনস্টে অভিযোগ ছিল যে মূলত এরা বিভিন্ন রকম মেল পার্সন তাদেরকে টার্গেট করতো, তাদেরকে টার্গেট করে তাদেরকে কল করা হতো এবং একটা চলতি ভাষায় যেটাকে হানি ট্র্যাপ বলে, সেটা তাদের অ্যালিওর করে তাদেরকে ফ্রেন্ডশিপের নামে তাদের কাছ থেকে ব্ল্যাকমেল করে একটা টাকা আদায় করা হতো। এবং এই পুরো র্যাকেটটাকে আইডেন্টিফাই করার জন্য আরও বেশ কিছু ইলেকট্রনিক গ্যাজেটস যেগুলো আছে সেগুলো রিকভারির জন্য এদেরকে পুলিশ কাস্টডিটা নেওয়া হয়েছে। ফিমেলদের আরেকবার বলুন, ফিমেলদের কী করা হয়েছে? 14 দিনের ফিমেলদের যেহেতু পুলিশ কাস্টডি চাওয়া হয়নি ফিমেলদের, যার জন্য ওদের 14 দিন পরে ওদেরকে প্রোডাকশন ডেট হয়েছে, অর্থাৎ 14 দিনের জন্য ওদের জেল কাস্টডি হয়েছে। আর 3 জন মেলের 3 দিনের জন্য পুলিশ কাস্টডি হয়েছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ির ব্যাপটিস্ট চার্চের উদ্যোগে ক্যারল অনুষ্ঠিত হয়ে গেল জলপাইগুড়িতে। পাশাপাশি শহরে উঠল মেরি ক্রিসমাসের ঢেউ। 1000 বছর পার করেও সারা বিশ্বের মানুষ আজও দরজায় দরজায় গিয়ে এই ঋতু সম্বন্ধীয় আনন্দের স্তবগান অর্থাৎ ক্যারল গেয়ে বেড়ান। 119 খ্রিস্টাব্দ আগে সেখান থেকেই বড়দিন পালনের জন্য বিশেষভাবে লেখা গানের ঐতিহাসিক রেকর্ড রয়েছে। সেই ক্রিসমাস গানগুলি প্রাথমিকভাবে ল্যাটিনে রচিত হয়েছিল, যেই গানগুলিকে স্তব গান বলা হতো। ক্রিসমাস ক্যারলকে নোয়েলও বলা হয়ে থাকে। ক্রিসমাসের থিমের উপরে ভিত্তি করে লেখা এই গানগুলি ঐতিহ্যগতভাবে বড়দিনেই গাওয়া হয়ে থাকে। ক্রিসমাস ক্যারলে ইউরোপে 1000 বছর আগে প্রথম গান গাওয়া হয়। সেই সময় এগুলি সাধারণত চার্চের বদলে বাড়িতেই গাওয়া হতো। তখন ভ্রমণ গায়ক বা বাউলরা এই ক্যারল গান গাওয়া শুরু করেন। যেখান থেকে তারা ভ্রমণ করতেন সেখানকার স্থানীয় লোকেদের জন্য গানের কথা পরিবর্তন করতেন। সেই জন্য কালক্রমে ক্যারল, যা ল্যাটিন ভাষায় রচিত ছিল, পরে গোটা বিশ্বে ছড়াবার সঙ্গে সঙ্গে বহু ভাষায় রূপান্তরিত হয়। ইতিহাস বলছে, এই ক্যারলস জনপ্রিয় হয়ে ওঠার আগে ওয়েটস নামক সরকারি সংকীর্তন গায়করা এই গান গাইতেন, কারণ তারা শুধুমাত্র ক্রিসমাস ইভেই এই গান করতেন। আর এই ওয়েস্টসদের ওয়েট নাইট বা ওয়াচ নাইটও বলা হয়ে থাকত, কারণ মনে করা হয় এরা সেই সকল মেষপালক যারা মেষ দেখভাল করেছিলেন যখন দেবদূতের আগমন হয়েছিল। মঙ্গলবার জলপাইগুড়ি শহরের ব্যাপটিস্ট চার্চের উদ্যোগে আসাম মোড় থেকে শুরু হয়ে মূল শহরের বিভিন্ন স্থানে নাচে গানে অংশ নিয়ে ক্যারল উৎসব পালনের সঙ্গে সঙ্গেই প্রভু যিশুর আগমনের পূর্বে শহরকে উৎসব মুখরিত করে তোলেন অনুষ্ঠানে অংশ নেওয়া শিল্পীরা। প্রথমে আপনাদের সবাইকে মেরি ক্রিসমাস।
বড়দিনের আগাম শুভেচ্ছা এবং নতুন বছরের শুভেচ্ছা। আমরা ফ্রেন্ডস ব্যাপটিস্ট চার্চের পক্ষ থেকে 2023-এর ক্রিসমাসকে আমরা শহরের বিভিন্ন কর্নারে কর্নারে শহরে ক্যারল বলে আমরা একটা নাম দিয়েছি এবং আমরা শহরের বিভিন্ন কর্নারে গিয়ে উদ্দেশ্য একটাই, দেশ পৃথিবী একটা অশান্তিময় পরিস্থিতিতে রয়েছে, দেশ দেশের বিরুদ্ধে, ধর্ম ধর্মের বিরুদ্ধে, এবং সেই সমস্তর ঊর্ধ্বে যে শান্তির সম্প্রীতির ভাবনা থাকা উচিত প্রত্যেকের মধ্যে, এবং সেই প্রার্থনা প্রথমে করছি। আমরা নিজেরা সেই শান্তির বার্তা দিচ্ছি এবং সকলের কাছে সেই শান্তির বার্তা, যে যীশু খ্রিস্ট, যার নামের অর্থ শান্তির রাজা, সেই শান্তির বার্তা নিয়ে আমরা বিভিন্ন কর্নারে কর্নারে পৌঁছে যাচ্ছি এবং আজকে আমরা তাই করছি। পথনাটিকা, গানের মধ্য দিয়ে এবং যীশু খ্রিস্টের বাণীর মধ্য দিয়ে আমরা বড়দিনের শান্তির বার্তা সমস্ত জায়গায় পৌঁছে দিচ্ছি। আজকে আমরা 73 মোড় থেকে শুরু করে রাস্তায় আস্তে আস্তে, কদমতলা থেকে আস্তে আস্তে এখন আমরা থানা মোড়ে আছি এবং জানি না এরপরে আমরা করতে আজকে পারবো কিনা, কিন্তু আমাদের আগামী 25 তারিখ পর্যন্ত বিভিন্ন জায়গায় চলতে থাকবে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে জোর দিয়েছে জলপাইগুড়ি পুরসভা। প্রত্যেক ওয়ার্ডের বাড়ি বাড়ি থেকে গাড়ি করে নোংরা আবর্জনা সংগ্রহ করতে উদ্যোগী পুরসভা। প্রকল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে বুধবার রাস্তায় নামল পুর কর্তৃপক্ষ। এদিন শহরের 8 নম্বর ওয়ার্ডে এক শোভাযাত্রার মধ্যে দিয়ে বাড়ি বাড়ি ধরে প্রচার চালানো হয়। পচনশীল এবং অপচনশীল বর্জ্য পদার্থ আলাদা করে রাখতে বলা হয়েছে পুরসভার তরফ থেকে। পুর কর্তৃপক্ষের দাবি, প্রত্যেক বাড়ি থেকে সরাসরি বর্জ্য পদার্থ সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে প্রত্যেক ওয়ার্ডে নীল এবং সবুজ বালতি প্রদান করা হয়েছে। পচনশীল এবং অপচনশীল বর্জ্য আলাদা করে 2টি বালতিতে রাখতে বলা হয়েছে, কিন্তু পুর নাগরিকদের বড় অংশই কোনো বালতিতে পচনশীল এবং কোনো বালতিতে অপচনশীল বর্জ্য পদার্থ রাখার জন্য বুঝে উঠতে পারছেন না কোনো কিছুই, যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে পুরকর্মীদের। কারণ পচনশীল বর্জ্য দিয়ে বালাপাড়ার ডাম্পিং গ্রাউন্ডে সার তৈরি করার প্রক্রিয়া চলছে, আর অপচনশীল বর্জ্য পুনরায় ব্যবহার করা কিভাবে যায় তা দেখা হচ্ছে। সবুজ বালতিতে পচনশীল বর্জ্য যেমন মাছের কাঁটা, খাবারের অবশিষ্ট, সবজির কাঁটা ইত্যাদি অংশ রাখা, এবং নীল বালতিতে বিভিন্ন খাবারের প্যাকেট এবং অপচনশীল বর্জ্য পদার্থ রাখার জন্য অনুরোধ করা হয়। এদিন মাইকিং করে প্রচারের পাশাপাশি লিফলেটও বিলি করা হলো। প্রত্যেক বাড়ির রান্নাঘরে লিফলেট টানিয়ে দেওয়া হয়, যেখানে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় প্রমুখ। দেখুন, প্রথমেই বলতে হয় যে এই জলপাইগুড়ি শহর শুধু পৌরসভার নয়, সকল নাগরিকের। এবং আজকের এই যে আমাদের কর্মসূচি মিশন নির্মল বাংলার অন্তর্ভুক্ত আমাদের যে সলিড ওয়েস্ট প্রকল্প, ইতিমধ্যেই আপনারা জানেন যে আমাদের শুরু হয়ে গেছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমরা বালাপাড়ায় যে আমাদের সলিড ওয়েস্ট প্রকল্পের যে প্রজেক্ট তৈরি হচ্ছে, যা থেকে উৎপন্ন হবে জৈব সার, তার প্রক্রিয়া অনেকটাই আমরা ত্বরান্বিত করেছি। এবং আমরা দেখেছেন যে এর আগেও আমরা বাড়ি বাড়ি একটা ওয়ার্ড, প্রতিটি ওয়ার্ডে আমরা প্রচার করে বেরিয়েছি যে আপনারা বজ্র পদার্থগুলো, ইতিমধ্যেই 25টি ওয়ার্ডেই বজ্র তুলছে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের মাধ্যমেও জানাতে চাই যে জলপাইগুড়ি শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবুজ রাখতে শুধু পুরসভার একার দায়িত্ব না, আপনারাও এগিয়ে আসুন। আমাদের এই জলপাইগুড়িকে পরিষ্কার রাখার ক্ষেত্রে আপনাদেরও সাহায্য প্রার্থনীয়। এই যে আমরা বাড়ি বাড়ি থেকে বজ্র সংগ্রহ করছি, সেটা সবুজ এবং নীল বালতি দিয়ে ইতিমধ্যে প্রত্যেকটি ওয়ার্ডে প্রতিটি বাড়িতে দেয়া হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে তারা কিন্তু সঠিক যে আমাদের সবুজ বালতিতে পচনশীল পদার্থ যাবে এবং নীল বালতিতে অপচনশীল পদার্থ যাবে, সেটা তারা পৃথকভাবে কিন্তু দিচ্ছেন না। একসঙ্গে বজ্র পড়ছে। এখনও কিছু কিছু ওয়ার্ডে হয়তো শুরু হয়েছে, কিন্তু এটাই বার্তা দেবার, আজকে এটাই জন্যই আমাদের এই প্রচার, মানুষকে সচেতন করবার উদ্দেশ্যে যে আপনারা যে বালতি দেয়া হয়েছে পুরসভার পক্ষ থেকে, সবুজ এবং নীল বালতি, পচনশীলকে আলাদা এবং অপচনশীল অর্থাৎ মাছের কাঁটা থেকে শুরু করে মাছের আঁশ থেকে ফেলে দেওয়া আমাদের তরকারি, সবজি, ডাল থেকে শুরু করে যেটা যেমন এক বালতিতে পড়বে, ঠিক তেমনি অপচনশীল আমরা একটা লিফলেট বানিয়ে প্রতিটি ঘরের রান্নাঘরে আমরা সেটা দিয়ে এসেছি। কারণ রান্নাঘর থেকে এই জিনিসটাকে আলাদা না করলে কিন্তু আমরা এই প্রজেক্টটি সফল করতে পারবো না। আমাদের প্রায়োরিটি দিতে হবে একদম প্রাথমিক পর্যায়ে যেখান থেকে বজ্র আমরা সংগ্রহ করছি সেটাকে আলাদা করবার।
অতএব তার জন্যই আজকের এই প্রচার, এবং এটি আমাদের 25টি ওয়ার্ডে পর্যায়ক্রমে হবে। আজকে 8 নম্বর ওয়ার্ড দিয়ে জলপাইগুড়ি পুরসভা এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের যে কর্মসূচি, সেটা আজকে মিশন নির্মল বাংলার আন্ডারে আজকে 8 নম্বর দিয়ে শুরু হলো। প্রতিটি ওয়ার্ডে প্রতিটি ঘরে ঘরে গিয়ে এটাই বোঝানো এবং প্রতিটি রান্নাঘরকে বোঝানো যে আপনারা বজ্র যে তুলে দিচ্ছেন দুটো বালতিতে আলাদা পৃথক করুন, কোনটায় কি ফেলতে হবে সেই লিফলেটও আমরা রান্নাঘরে গিয়ে সেটে দিয়ে এসেছি। সকল এগিয়ে আসুন, সকলে মিলে জলপাইগুড়ি শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, এটা আমাদের সকলের কর্তব্য, শুধু একার পুরসভার নয়। এখানে বাড়ি থেকে ময়লা তোলার কাজ আমরা 2005 থেকে শুরু করেছি বাড়ি বাড়ি, কিন্তু এখন শুরু করছি সেগ্রিগেশন, বিভাজন, পচনশীল ও অপচনশীল। সবুজ বালতিতে যেমন আপনার ভেজা বর্জ্য, আর নীল বালতিতে হচ্ছে আপনার শুকনো বর্জ্য। যেমন আপনার সবুজ বালতিতে সবজি, মাছের কাঁটা, মাংসের হাড়, ময়লা কাগজ, টয়লেট পেপার, কাগজের টিস্যু, টি ব্যাগ, কফির গুঁড়ো, পাতার থালা, বাটি, ফুলের বর্জ্য, বাগানের বর্জ্য, পোষ্যের বর্জ্য। আর নীল বালতিতে আপনার পড়বে হচ্ছে কাগজ, খবরের কাগজ, নোটবুক। একদিকে কিন্তু সবুজ বালতিতে টয়লেট পেপার, ময়লা কাগজ যেটা, আর নীল বালতিতে খবরের কাগজ, নোটবুক, বোতল, কাঁচ, প্লাস্টিক ক্যারি ব্যাগ, তারপর হচ্ছে মোড়ক, ডিসপোজেবল কাপ প্লেট এগুলো, এবং প্লাস্টিকের কাঁটা চামচ, স্ট্র এগুলো, দুধ, দইয়ের প্যাকেট, বেলুন, কাঁচ, ধাতু, কাঠ ও পুরানো কাপড়। আর কালো প্লাস্টিক প্রত্যেকের বাড়িতে রাখতে হবে, তার মধ্যে থাকবে হচ্ছে মেডিকেল ডিসপোজ, সিরিঞ্জ টিরিঞ্জ এগুলো। তা এখন আমরা প্রাথমিকভাবে এই সবুজ আর নীলের উপর জোর দিচ্ছি। 8 নম্বর ওয়ার্ডে আজকে প্রচার হলো, মানে কালকে থেকে 8 নম্বর এটা আমরা চালু করার সেগ্রিগেশন চালু করব। প্রথম দিনে তো 100% হবে না, 30% হবে, 40% হবে, 50% হবে, এইভাবে করতে 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 আমরা করবো। আর প্রতিটা ওয়ার্ডে আমাদের প্রতিদিন কর্মসূচি আছে, মাঝখানে গ্যাপ আছে খালি 25 থেকে 31 ডিসেম্বর আর 1 জানুয়ারি। এছাড়া প্রতিটা ওয়ার্ড আমরা কভার করছি। ধীমান রায় রিপোর্ট, এভি নিউজ। সমকাজে সমবেতন সহ একাধিক দাবি তুলে আন্দোলনে নামলেন জলপাইগুড়ি সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের মহিলা কর্মীরা। বুধবার শহরের মাদ্রাসা মাঠে জমায়েত হয়ে বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে জেলাশাসক দপ্তরে এসে সামিল হলেন তারা। জেলাশাসক দপ্তরের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের আটকে দেয়। সেখানেই মিড ডে মিলের মহিলা কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এরপর জেলা শাসক দপ্তরে নিজেদের দাবিপত্র তুলে দিলেন ইউনিয়নের নেত্রীরা। দাবিগুলির মধ্যে রয়েছে মিড ডে মিলের কর্মীদের 26,000 টাকা বেতন দিতে হবে, দাবি যতদিন পূরণ না হচ্ছে ততদিন পর্যন্ত অঙ্গনওয়াড়ি সহায়িকাদের 6,300 টাকা বেতন দেওয়ার দাবি করা হয়। মিড ডে মিলের কর্মীদের সরকারি স্বীকৃতি প্রদান করতে হবে, মিড ডে মিলের কর্মীদের অবসরপ্রাপ্ত সময়ে 5 লক্ষ টাকা দিতে হবে, প্রতি 25 জন পড়ুয়া পিছু 1 জন করে কর্মী নিয়োগ করতে হবে, মাতৃত্বকালীন স্ববেতন ছুটির দাবি করা হয়। প্রত্যেক বছর 10 মাস নয় 12 মাসের বেতন সহ মোট 13 দফা দাবি তুলে এদিনের এই বিক্ষোভ মিছিল করা হয়। এ বিষয়ে ইউনিয়নের রাজ্য সম্পাদিকা সুনন্দা পাণ্ডে জানিয়েছেন, মাত্র 1,500 টাকায় কর্মীদের এইভাবে চলে না। এই কারণেই বেতন বাড়ানোর দাবি সহ একাধিক দাবি দাওয়াও তোলা হয়েছে। আজকের আমরা পথে এই কারণে, এই মিড ডে মিল কর্মীরা মাত্র 1,500 টাকায় তারা কাজ করে, এবং এই 1,500 টাকা মানে দৈনিক 50 টাকারও কম, এবং এই মূল্যবৃদ্ধির বাজারে এই টাকা দিয়ে যে একটা সংসারের একবেলাও মানে খাওয়ার জোটে না, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এবং সরকারের সর্বক্ষেত্রে, কি কেন্দ্র কি রাজ্য, সমস্ত ক্ষেত্রে আমরা আবেদন নিবেদন করেছি, জানিয়েছি, প্রশাসনের সমস্ত স্তরে জানানোর পর তারা এর দাবির যৌক্তিকতা, আমাদের যে দাবিগুলো সেই যৌক্তিকতা তারা স্বীকার করেছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো ভূমিকা গ্রহণ করেনি। এবং এই আমরা 27শে সেপ্টেম্বর কলকাতার রাজপথ অবরোধ করে দিয়েছিলাম, তারপরে রাজ্য সরকারের কোনো টনক নেই। রাজ্যপালকেও আমরা বলেছি, এই 11ই ডিসেম্বর আমরা দিল্লিতে অভিযান করেছিলাম। তারপরে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে 18 থেকে 24শে ডিসেম্বর দাবি সপ্তাহ পালন করছি। জেলায় জেলায় গত পরশু থেকে অবস্থান ঘেরাও বিক্ষোভ চলছে, এবং এটা চলবে 24 তারিখ পর্যন্ত। এবং এতে যদি দাবি না মানা হয়, আমরা আগামী জানুয়ারির 10 তারিখে কর্মবিরতিতে যাব। দাবিটা কোন কোন সরকারের কাছে, রাজ্য না কেন্দ্র? আমরা কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে এক্ষুনি আমরা যেটা চাইছি, রাজ্য সরকারের কাছে যে 10 মাসের নয় 12 মাসের বেতন দিতে হবে, এবং যেখানে একই কাজ করে সমকাজ অঙ্গনওয়াড়ি সহায়িকারা করছে এবং এই রান্নার কাজ করে 6,300 টাকা পাচ্ছে, কেন সেইটুকুও তারা দেবে না যতক্ষণ না আমরা যে 26,000 টাকার দাবি করেছি সেটা যতক্ষণ না পূরণ হয়। তার মানে এখনই আমরা চাইছি 6,300 টাকা করে দিক, যেহেতু অন্য একটা ক্ষেত্রে তারা দিচ্ছে সমকাজে।
এই আমাদের দাবি এবং আজকের আমরা 13 দফা দাবিতে যাচ্ছি। বেতন বৃদ্ধি, 10 মাস নয় 12 মাসের নিজস্ব অ্যাকাউন্টে টাকা পাঠানো, কোনো কর্মীকে ছাঁটাই করা চলবে না কোনো অজুহাতেই, এবং এই দাবিগুলো নিয়ে আমরা আজকে ডিএম এর কাছে যাচ্ছি। একদিনে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়ে গেল খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পান্ডাপাড়া নিম্ন বুনিয়াদী প্রাইমারি স্কুল প্রাঙ্গণে। 15 ডিসেম্বর থেকে রাজ্য সরকারের নির্দেশে ফের 8ম দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছে। শিবির থেকে বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছেন সাধারণ মানুষ। লক্ষ্মীর ভাণ্ডার, উৎকর্ষ বাংলা, কৃষি জমির মিউটেশন, পাট্টার আবেদন, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, স্বাস্থ্য সাথী সহ 36টি প্রকল্পের সুবিধা পাওয়া যাচ্ছে এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে। এছাড়াও বার্ধক্য ভাতা, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার সুবিধাও মিলছে। খড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মনোজ ঘোষ জানান, এই ক্যাম্প থেকে মোট 36টি প্রকল্পের সুবিধা নিতে পারছেন সাধারণ মানুষ। খড়িয়া অঞ্চল অন্তর্গত পান্ডাপাড়া নিম্ন বুনিয়াদী প্রাইমারি স্কুলে 8তম দুয়ারে সরকার কি রয়েছে এর মধ্যে? এর মধ্যে আমাদের 36টি প্রকল্প আছে আজকে, যেটা থাকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বয়স্ক ভাতা, কাস্ট সার্টিফিকেট, উৎকর্ষ বাংলা, কৃষি, পাট্টা, যে আমাদের 36টা প্রকল্প আছে রাজ্য সরকারের, সমস্তগুলো আছে। ভিড় তো ভালোই ভিড় এখন তো আপনারা যেখানে দেখছেন তার থেকে আরও বিপুল পরিমাণে ভিড় ছিল, মানে একটু আগে আরও বেশি ভিড় ছিল। বললাম যে ওখানে একটা কমপ্লেন বক্স করা হয়েছে, নতুন দেখছি এটা কি থাকে না? কমপ্লেন বক্স এর আগেও আমাদের ছিল এখানে, তো এটা নতুন নয়, এটা পুরনোই। মানে কারো যদি কোনো অবজেকশন থাকে যে আমি বারবার অ্যাপ্লিকেশন করার পরেও আমি পাচ্ছি না, কী কারণে পাচ্ছি না, তারই কোনো ফল্ট আছে কি না, এর জন্য যদি কেউ কমপ্লেন করে, এটা কমপ্লেন বক্স আমরা দেখে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিচ্ছি। একজন এএসআই। বললাম কেমন সাড়া মিলছে? আজকে তো শুরু হলো, আমাদের এখানে আজকে 8তম দুয়ারে সরকার ক্যাম্প, সারা মানে বিপুল পরিমাণে সারা। এখনও কিছু কিছু লোক যাদের 25 বছর পূর্ণ হয়েছে তারা লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করছেন, যাদের 59 থেকে 60 পৌঁছেছেন, বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা, ওল্ড এজ পেনশন, বিভিন্ন রকম যত প্রকল্প আছে, স্বাস্থ্যসাথী, তারপরে আমাদের এখানে হেলথ ক্যাম্প বসেছে, বিভিন্ন সম্পূর্ণ ক্যাম্পে আমরা সাড়া পাচ্ছি। আজকে থেকে শুরু হলো, কদিন চলবে ক্যাম্প? আজকেই শেষ, আজকেই বলেছে, এখন ব্লক থেকে একদিনের প্রোগ্রাম এটা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। ট্রেনের স্টপেজের দাবিতে রেল অবরোধ, ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে। জলপাইগুড়ির মঙ্গলঘাট গ্রাম পঞ্চায়েতের বোয়ালমারি এলাকায় অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীদের দাবি, 2009 সাল থেকেই এই এলাকায় লোকাল ট্রেনের স্টপেজ ছিল, কিন্তু করোনার কারণে সেই স্টপেজ তুলে নিয়েছে রেল দপ্তর। এখন স্থানীয় বাসিন্দাদের দাবি, এই স্টপেজে ট্রেন ফের শুরু করতে হবে। এই দাবি নিয়ে এদিন সকালবেলায় প্রতীকী হলদিবাড়ি নিউ জলপাইগুড়ির লোকাল ট্রেন তারা অবরোধ করেন। পরবর্তীতে রেল আধিকারিকদের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। এরপরেও যদি রেল দপ্তর তাঁদের দাবি না মানেন, তাহলে অনির্দিষ্টকালের জন্য ট্রেন অবরোধ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। আমাদের এখানে 2009 সালে স্টপেজ ছিল, 2009 সাল থেকে 18 সাল অবধি স্টপেজ ছিল। করোনা মহামারীর কারণে এখানকার স্টপেজ রেল কর্তৃপক্ষ তুলে দেয়। এই কারণে আমাদের দীর্ঘদিনের এই রেল স্টপেজ আবার ফিরে পেতে চাই, এই কারণে আমরা রেল অবরোধ করছি। আর আমাদের এই অবরোধ থাকবে যদি প্রশাসন ঠিকঠাক, মানে রেল আধিকারিকরা না জানায় যে এখানে স্টপেজের ব্যাপারটা, যে স্টপেজ ট্রেন থামবে, তাহলে আমাদের আন্দোলন দীর্ঘ টাইম হবে। আর আন্দোলন আর পরে ট্রেনগুলো হচ্ছে নির্দিষ্ট টাইমের জন্য বন্ধ করে রাখা হবে। ধন্যবাদ। কলকাতায় মোদি না এলেও উত্তরে শুরু হলো গীতা পাঠের জমজমাট আসর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতার গীতা পাঠে উপস্থিত না থাকলেও উত্তরে শুরু হয়ে গেল 7 দিনের জমজমাট গীতা পাঠের আসর। জলপাইগুড়ি শহরের রেস কোর্স পাড়ায় এই প্রথম বসছে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠের আসর। পাহাড় সহ উত্তরের বিভিন্ন স্থান থেকে বিশেষ ব্রাহ্মণের দল উপস্থিত হয়েছেন এই গীতা পুরাণ পাঠের অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কলস যাত্রায় সমবেত হন উদ্যোক্তারা। বুধবার সকাল থেকেই শুরু হয়েছে পবিত্র গীতা পাঠ। রাজ্য রাজনীতি যখন কলকাতার গীতা পাঠের আসরে নরেন্দ্র মোদীর অনুপস্থিতি নিয়ে উত্তাল, ঠিক সেই সময় শীতের আমেজ গায়ে মেখে উত্তরের জলপাইগুড়িতে মহিলা মণ্ডলী শামিয়ানার নিচে পোয়াল বেছানো জমিতে বসে এক মনে মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্রাহ্মণ পণ্ডিতদের মুখে গীতা পাঠ শুনছেন খোশ মেজাজেই।
তেমনটাই চিত্র দেখা গেল এদিন। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। অবৈধ কল সেন্টার খুলে যুবক এবং মাঝবয়সী পুরুষদের বিভিন্নভাবে প্রতারিত ও ব্ল্যাকমেল করে টাকা লুট করার অভিযোগ। ঘটনায় 5 জন তরুণী এবং 3 জন পুরুষকে গ্রেপ্তার করল পুলিশ। শহরে ক্রিসমাসের আবেশ, ক্যারলের আয়োজন। নজর কাড়ল দর্শনার্থীদের। জলপাইগুড়ির ব্যাপটিস্ট চার্চের উদ্যোগে ক্যারল অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি শহরে। পাশাপাশি শহরে উঠেছে মেরি ক্রিসমাসের ঢেউ। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।